ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক তোবরাকল কলেজ, খোকসা, কুষ্টিয়া। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত HTML এর লেকচার 1-এর তোমাদের সামনে আমি উপস্থাপন করব। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে তুমি কি দেখতে পারছো? ন্যাশনাল কারিকুলাম ও টেক্সট বুক বোর্ড বাংলাদেশের একটা ওয়েব পেজ, এটা তার হোম পেজ। কীভাবে এরকম একটা হোম পেজ তৈরি করতে হয় আমরা এই অধ্যায়ে পুরো আলোচনা করব। কিন্তু আজকের পার্টে আমরা এর সাধারণ পরিস্থিতি সম্পর্কে জানব। এই পার্ট শেষে আমরা কি শিখব? ওয়েব ডিজাইনের একটা ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যেগুলো পরীক্ষায় আসে, এরকম প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে যাক, প্রথমে আমরা যাব www ডট কি। আসলে www ডট বলতে আমরা যেটা বুঝি, বিশ্বব্যাপী বন্টিত গতিশীল ডাইনামিক ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিক্যাল হাইপারটেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে, তাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। ইহা ইন্টারনেটের অন্তঃসংযোগকৃত হাইপারটেক্সট ডকুমেন্ট সম্বলিত একটি পদ্ধতি। অর্থাৎ আমরা যেটা বলছি, বিশ্বজুড়ে যে ইন্টারনেটের জাল বিস্তার করে রয়েছে সেটাকে বোঝায়। এর মাধ্যমে যে কোনো জায়গা হতে তথ্য আদান প্রদান করা যায়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ছবিতে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ওনার নাম কি নিশ্চয় তোমরা জানো, টিম বার্নার্স-লি। 1989 সালে ইন্টারনেটের HTTP বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের বন্টনের জন্য 1992 সালে বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় সান ইউরোপীয় সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের একটি প্রকল্প হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। 1993 সালে মোজাইক নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের 1 বছর পর www ডট এর প্রচলন শুরু হয়। তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটি মাত্র ব্যবস্থায় সংযুক্ত করেন, যাতে সবাই ইন্টারনেটে আর সহজে তথ্য ব্যবহার করতে পারে। বার্নার্সের বড় অবদান ছিল পূর্বোত্তর যে গোফার সেবায় ব্যবহৃত হাইপারলিঙ্ক ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়, যা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রতিষ্ঠা করতে চাইলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আমি প্রথমে আমার যেটা ধারণা নিতে হবে, ওয়েব পেজ। ওয়েব পেজ কাকে বলে? ওয়েবের তথ্যগুলো যে নির্দিষ্ট স্থানে জমা থাকে তাকে ওয়েব পেজ বলে থাকে। এই ওয়েব পেজ তৈরিতে কি ব্যবহৃত হয়? HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। আমরা এই অধ্যায়ে HTML-টা শিখব। এবং ওয়েবের তথ্যগুলো হয় ছবি, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন। একটা ওয়েব পেজের ছবি দেখো। এই ওয়েব পেজে কি থাকে? এখানে দেখো অ্যাড্রেস বার, যেখানে অ্যাড্রেস লিখতে হয়, এবং এইখানে তোমার ওয়েব অ্যাড্রেস লেখে কোনো সার্চ করার মাধ্যমে অন্য কোনো ওয়েবের ঠিকানা আমরা এখানে পেতে পারি রেখে, এবং তার সাথে থাকে লিঙ্ক বাটন। এই লিঙ্ক বাটনে ক্লিক করে অন্য পেজে আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে যেতে পারি। এবং থাকে গ্রাফিক্স। এই গ্রাফিক্সের মাধ্যমে একটা ওয়েব পেজ দৃষ্টিনন্দন হয়ে থাকে। এবং থাকে লিঙ্ক বাটন। এই লিঙ্ক বাটনের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে বা অন্য সাইটে আমরা চলে যেতে পারি। এবং আরেকটা থাকে হলো টেক্সট বাটন, টেক্সট। এই টেক্সটের মাধ্যমেই আমরা সমস্ত তথ্যকে আমরা ওয়েব পেজে উপস্থাপন করতে পারি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কয়েকটি পেজের সমষ্টিকে আসলে কি বলে? আসলে সেটাকে বলা হয় ওয়েবসাইট। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। ইহাকে ইন্টারনেটের প্রাণকেন্দ্র বলা হয়। এখানে সকল ধরনের তথ্য জমা থাকে, ফলে ইন্টারনেট ব্যবহারকারী প্রয়োজনীয় ফাইল, তথ্য সংগ্রহ, আদান প্রদান করতে পারে। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুসারে ওয়েবসাইট এভাবে বলা যায়, a location connected to the internet that maintains one to more web page। এই ওয়েবসাইট থাকার সুবিধা কি? ওয়েবসাইট থাকার ফলে পরীক্ষার ফলাফল আমরা জানতে পারি, কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে জানতে পারি, ট্রেন বিমানের টিকিট সংগ্রহ করতে পারি, ব্যাংকের তথ্য জানতে পারি, চ্যাটিং করতে পারি, পত্রিকা ও ম্যাগাজিন পড়তে পারি। বিশেষ করে রেজিস্ট্রেশন, পরীক্ষার যে রেজিস্ট্রেশন হয় সেরকম রেজিস্ট্রেশন করতে পারো, মোবাইল রেজিস্ট্রেশন করতে পারো, রেডিও টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পারি আমরা, এবং সামাজিক নেটওয়ার্ক তৈরি করে বন্ধু বাড়াতে পারি,
যেমন ই কমার্সের সাহায্যে ক্রয় বিক্রয় এবং বিপণন করতে পারি। বর্তমানে যে ব্যবসা বাণিজ্য টুডে অর টুমরো হয়তো ই কমার্সের মাধ্যমে সংগঠিত হবে। ব্লগ তৈরি করে সহজেই নিজের চিন্তাভাবনা অন্যের সাথে শেয়ার করতে পারি এবং ঘরে বসে ক্লাস এবং বড় বড় লাইব্রেরির বই পড়তে পারি, ওখানে উপস্থিত না হলেও আমরা এগুলো করতে পারি। এটা ওয়েবসাইট থাকার সুবিধা। আমরা এই ওয়েবসাইটে ঢুকতে হলে আমাদের যেটা লাগে হলো একটা ব্রাউজার। তাহলে আমাদের ওয়েব ব্রাউজার কাকে বলে? দেখো, ওয়েব ব্রাউজার হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার মাধ্যমে ইন্টারনেটের ওয়েব পেজগুলো পড়া হয়। তাহলে ওয়েব ব্রাউজারগুলো, কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম তোমরা বলতে পারবে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি ইত্যাদি। এই ওয়েব ব্রাউজার সাথে আর একটা কথা খুবই সম্পর্কযুক্ত। দেখো, ব্রাউজিং, এই কথাটা তোমরা প্রায়ই বলে থাকো যে আমি ব্রাউজ করছি, অর্থাৎ ব্রাউজিংটাকে ওয়েব পেজ পরিদর্শন করাকে বলা হয় হলো ওয়েব ব্রাউজিং। এখানে দেখো একটা ছবি, তুমি একটু লক্ষ্য করো। এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে দেখতে পাচ্ছ যে এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার। তুমি এই ছবিটাতে ভালো করে লক্ষ্য করো, এটা একটা সার্ভার, এটা একটা ক্লায়েন্ট কম্পিউটার, এটা হলো ইন্টারনেট। এটাকে এখান থেকে সার্ভার থেকে ইন্টারনেট দিয়ে ক্লায়েন্ট কম্পিউটারে যায়। তাহলে এখানে আমরা এটাকে বলতেছি আমরা ক্লায়েন্ট কম্পিউটার। তাহলে এখান থেকে একটা সংজ্ঞা ধারণা করা যায় ওয়েব ক্লায়েন্ট কি। যেসব কম্পিউটার ওয়েব পেজগুলো পড়ে তাদেরকে বলা হয় হলো ওয়েব ক্লায়েন্ট। এখান থেকে আমরা কিন্তু আর একটা সার্ভারের সংজ্ঞার একটা ধারণা পেয়ে যাই। তাহলে দেখো, সার্ভারের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, ওয়েব পেজগুলো যে নির্দিষ্ট কম্পিউটারে জমা থাকে তাকে আমরা, যে ওয়েব পেজগুলো যে নির্দিষ্ট কম্পিউটারে জমা থাকে, অর্থাৎ যে কম্পিউটারে জমা থাকে এইটাতে জমা থাকে, এটাকে আমরা বলছি হলো সার্ভার। দেখো, আমাদের আরও কিছু সংজ্ঞা, আমাদের খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেগুলো পরীক্ষায় আসে, যেমন ওয়েব পোর্টাল, এইচটিটিপিটা খুবই গুরুত্বপূর্ণ, এফটিপি এগুলো আসে। তাহলে আমরা যাব যে ওয়েব পোর্টাল কি। ব্যবহারকারীদের সহজে তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট, লিঙ্ক, সার্ভিস, সেবা প্রদান করে যে ওয়েব পেজ তৈরি করে থাকে তাকে ওয়েব পোর্টাল বলে থাকে। দেখো, এইচটিটিপি খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেটা খুবই পরীক্ষায় আসে, যে বলছে এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আসলে প্রথমে আমাদের বুঝতে হবে আসলে প্রোটোকলটাকে, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডাটা স্থানান্তর করা হয় সেই নিয়ম নীতিটাই আসলে বলা হয় প্রোটোকল। তাহলে ইন্টারনেটের টিসিপি বা আইপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে সেটাকে বলতেছি আমরা এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবং আর একটা প্রোটোকল আছে যেটা এফটিপি। এখানে বলছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এর সংক্ষিপ্ত রূপ হলো এফটিপি। ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান প্রদানের ব্যবহৃত প্রোটোকলকে আমরা বলতেছি এফটিপি। দেখো, বিষয় সচরাচর আমরা বলে থাকি ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, সেই আসলে ডাউনলোড কাকে বলে। এই ডাউনলোড, এই ছবিটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা সার্ভার কম্পিউটার। এই কম্পিউটারে তথ্যগুলো আছে। এখান থেকে দেখো যে তুমি এই যে কম্পিউটার, এই একটা কম্পিউটার, যে বিশেষ করে এই কম্পিউটার থেকে তথ্যটা সার্ভারে যাচ্ছে, এই কম্পিউটার সার্ভার থেকে নিচ্ছে। তাহলে এখান থেকে এইটাকে আমরা বলতেছি আপলোড। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়? দেখো, আপলোড, যে এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারী নিজের কম্পিউটার হতে সার্ভারে কোনো তথ্য পাঠানোকে বলা হয় আপলোড। ঠিক এখান থেকেই তোমরা ডাউনলোডের সংজ্ঞাটা ধারণা নিতে পারবে। দেখো, যে বলতে পারছো ডাউনলোড কাকে বলে। এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারী অন্য কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিতে পারার নাম হলো, যে নিতে পারাকে আমরা বলতেছি হলো, যে দেখো সেটাকে বলতেছি ডাউনলোড। এটা একটা সার্ভার, এই সার্ভার থেকে নিজের কম্পিউটারে নিতে পারছে, তাই এটাকে আমরা বলছি ডাউনলোড। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটাকে আমরা বলতেছি আইপি অ্যাড্রেস। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকে। এই ঠিকানাকে, যেটা ইউনিক ঠিকানা, এই ঠিকানাকে আমরা বলছি হলো আইপি অ্যাড্রেস।
আইপি অ্যাড্রেস 4টি অংশে বিভক্ত হয়ে থাকে। বিশেষ করে আমরা বলতে পারি যে 4টি অংশে বিভক্ত হয়ে থাকে, যে মোট 4টি অংশে বিভক্ত হয়ে থাকে। দেখো এই 4টি অংশ প্রতিটি আলাদা আলাদা ডট চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। প্রত্যেকটি কয় বিটের হয়ে থাকে? 8 বিটের। 8 দেওয়া হয় কি? ডট চিহ্ন। গুরুত্বপূর্ণ কোটেশনগুলো মনে রাখবা। এর সাহায্যে টু দি পাওয়ার 256টি অর্থাৎ 0 থেকে 255টি পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করা যায়। এবং 4টি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেসটা হলো IP4 নামে পরিচিত, এবং IP6 ভার্সন আছে, এবং আইপি অ্যাড্রেসে 32 বিটের হয়ে থাকে। এই আমরা নিচে একটা ছবি দেখছি, এখানে দেখো যে এরকম যে 4টি প্রথম যে দুইটা আছে সেটা নেটওয়ার্ক আইডি, আর পরবর্তী যে দুই বাইট আছে সেটাকে হলো হোস্ট আইডি বলা হচ্ছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, ডোমেইন নেম। আইপি অ্যাড্রেসের অনুবাদ অর্থাৎ যে ইউনিক নামটা, ওটা যখন টেক্সট ভার্সনে হয়, ক্যারেক্টার ফর্মে হয়, সেটাকে আমরা বলে থাকি হলো ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস। ডোমেইন নেমেই যে কোনো কম্পিউটার, একটি সার্ভারের কম্পিউটার যা ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে, এই ডোমেইন নেমের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তের ব্যবহারকারী ওয়েবসাইট খুঁজে পাবে। যদি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হয় তবে সারা বিশ্বে একটা ইউনিক আইডেন্টিটি পাবে, এই নাম আর কেউ নিতে পারবে না। বিশেষ করে এই ডোমেইন দুই ধরনের, একটা টপ লেভেল ডোমেইন বা টপ লেভেল বা রুট লেভেল ডোমেইন। এই টপ লেভেল ডোমেইনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জেনারিক বা কান্ট্রি ডোমেইন নেম, এবং যেটা টেবিলে কিছু আমরা জেনারিক বা কান্ট্রি ডোমেইন নেমের নাম আমরা এখানে দিয়েছি। দেখো প্রচলিত কয়েকটা, যে বিশেষ করে যেগুলো আমাদের খুব প্রচলিত, সেই প্রচলিত কয়েকটি ডোমেইনের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রচলিত কয়েকটা ডোমেইন নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। যে বিশেষ করে আমরা যেটা বলতেছি, প্রচলিত যে ডোমেইন নামগুলো আছে, বিশেষ করে .com, যে কমার্শিয়ালের ক্ষেত্রে .com বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং .edu এডুকেশনাল ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .gov এটা গভর্নমেন্টের ক্ষেত্রে, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .int যেটা আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .mil যেটা মিলিটারিদের ক্ষেত্রে, সামরিক বাহিনীর ক্ষেত্রে, .net নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। বিশেষ করে .org অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন বা অলাভজনক প্রতিষ্ঠান, একটা .com এবং .org। .big বিজনেসের ক্ষেত্রে, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বিশেষ করে .info ইনফরমেশনের ক্ষেত্রে, তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .ac একাডেমিক ক্ষেত্রে এটা ব্যবহার হয়। দেখো এখানে গুরুত্বপূর্ণ পার্ট, যে বিশেষ করে কমার্শিয়াল যেটা .com, যে কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং তোমার যে আরেকটা আছে .business, এই ক্ষেত্রে আমরা .biz এবং এই দুটোর ভিতরে একটু সিমিলারিটি আছে। আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান .edu শিক্ষা প্রতিষ্ঠান, এবং আরেকটা .ac যেটা আমরা বলছি, এই দুটো ভিতরে একটু সামঞ্জস্য আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। কান্ট্রি ডোমেইন নেম, দেখো যে বিশেষ করে যে কান্ট্রি ডোমেইন নেম আমরা ব্যবহার করে থাকি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে .bd বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অনেক বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা দেখছি। .usa ইউনাইটেড স্টেট যেটা আমরা আমেরিকা বলে থাকি, এবং .uk যেটা ইউনাইটেড কিংডম যেটাকে আমরা যুক্তরাজ্য বলে থাকি, .au অস্ট্রেলিয়ার জন্য আমরা .au ব্যবহার করি, .ac যেমন আমরা জাপানের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ সেকেন্ড লেভেল ডোমেইন নেম, সেকেন্ড লেভেল ডোমেইন নেমের মাধ্যমে আমরা বিশেষ করে যে পরিচিতমূলক নাম পাই সেটাকে আমরা সেকেন্ড লেভেল ডোমেইন নেম বলে থাকি, যেমন .bbc CNN এগুলোর ক্ষেত্রে আমরা সেকেন্ড লেভেল ডোমেইন নেম ব্যবহার করে থাকি। আমাদের আরেকটা পার্ট DNS, যে পদ্ধতিতে ডোমেইন নেম নিয়ন্ত্রণ করা হয় সেটাকে DNS বা ডোমেইন নেম সিস্টেম বলা হয়ে থাকে। আমাদের সর্বশেষ যে স্লাইডে যেটা আলোচনা আসলে সার্চ ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের নাম শুনে থাকবে, তাহলে আসলে আমরা প্রথম যাই সার্চ ইঞ্জিন কাকে বলে। সার্চ ইঞ্জিন হলো এমন একটি টুলবার যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েবের তথ্য থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়, সেটাকে আমরা সার্চ ইঞ্জিন বলে থাকি। এবং বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিন এখানে আমাদের আছে, যেমন বিশেষ করে গুগল, www.google.com, এবং আমরা বলছি ইয়াহু, http://www.yahoo.com, এবং বিং, http://www.bing.com, এবং আক্স যেটাকে আমরা বলি http://www.ask.com, এবং আমরা পরবর্তী যেটা বলতে চাই amazon.com, যে http://www.amazon.com,
এবং এছাড়াও বাংলাদেশে একমাত্র ওয়েব ব্রাউজার যেটা তৈরি করছে, যেহেতু আমাদের নিজস্বটা আমরা রান করতে পারি আর না পারি, তারপরেও আমাদের কাছে খুবই মূল্যবান, যেটা বাংলাদেশের একমাত্র ওয়েবসাইট হলো পিপিলিকা। এবং এই সার্চ ইঞ্জিনের জনক হলো অ্যালম অ্যামটার্স। আমরা এই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আমি আবারও বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।